মোহাম্মদ হায়দার আলী। আমি মোটামুটি মধ্যবিত্ত একজন লোক ছিলাম। আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা ওয়াশিং ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ কাম করতো। তারা একটু আমাকে আশ্বাস দিল যে তুমি একটা ফ্যাক্টরির দিকে আসো, ফ্যাক্টরি করো বা ব্যবসা বাণিজ্য করো ঢাকার দিকে। তো ওই সুবাদে আমি ঢাকায় সর্বপ্রথম কুড়িল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্কের পাশে আমি প্রথম একটা ডাই প্রসেস ফ্যাক্টরি করি। তো ওখানে প্রায় দেখা গেছে যে আমার 1 কোটি টাকার মতো খরচ হয়। তো তারা আমার যে বন্ধু তারা আমার সাথে ছিল, পার্টনারশিপ ছিল। তো হুট করে 1 বছর চলার পরেই তারা বলতেছে যে আমরা আর এই ব্যবসা করব না, পারলে তুমি নিয়ে নাও, না হয় আমাদের দিয়ে দাও। আমি বললাম যে আমি তো এটা কোনোদিন করিনি এই ব্যবসা, আমি একা কেমনে করব। তো এই নিয়ে খুব বিপদের মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে আমি নিজে ওইটা কিনে নিলাম, তাদের কাছ থেকে কিনে নিয়ে তো আমি ওই ফ্যাক্টরি চালানো শুরু করলাম একা চালানো অবস্থায়। তারপরে আমি টঙ্গীতে গিয়ে আমি একটা ওয়াশিং ফ্যাক্টরি দাঁড় করাই নিজেই। ওয়াশিং ফ্যাক্টরি ওখানে প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা আমার খরচ হয়। আমার গ্রামের জায়গা সম্পদ বিক্রি করে এই ফ্যাক্টরি দাঁড় করাইছি। তো এই ফ্যাক্টরি দাঁড় করানোর পরে বেশ কিছুদিন 2 বছর আমি চালানোর পরে আমার একটা জিএম ছিল ইন্ডিয়ান। এই জিএম এর কাছে দায়িত্ব দিয়ে আমি আমার গ্রামে চলে যাই 1 মাসের জন্য। আমার জমি জমার একটু ঝামেলা ছিল, সাব কন্ট্রাক্টে কিছু কাজ করানো হয়েছে। এই সাব কন্ট্রাক্টে কাজগুলা করানিতে দেখা গেছে যে আমি মিনিমাম আরো 1 থেকে 1.5 কোটি টাকার মতো আমি পিছনে পড়ে গেছি। পরের দিন আমার এই জিএম রাতারাতি বাংলাদেশ থেকে সে ইন্ডিয়া চলে যায়। আমরা খোঁজ নিয়ে জানি যে উনি আর নেই, বাংলাদেশে নেই। না থাকার কারণে আমি ইন্ডিয়া দিল্লি পর্যন্ত আমি গেছি তাকে খোঁজার জন্য। আমার ভুল ঠিকানা দিয়েছিল বিদায় আমি তাকে পাই নাই। এই ফ্যাক্টরিতে মার খাওয়া। তো আমি আজকে পথে বসা, গ্রামের জমি জমা বিক্রি করে ফ্যাক্টরি বিক্রি করে সমস্ত ঋণ দেই। এই ঋণ দিয়ে তখন আমি একবারে নিঃস্ব হয়ে যায়। আমার কাছে কেউ পাবে না 1 টাকা। আমি সকলের ঋণ পরিশোধ করে দিছি, কিন্তু আমি নিজে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার জায়গার সম্পদ নাই বলতেই চলে। যা কিছু টাকা পয়সা ছিল ওখানে প্রায় 10-12 লক্ষ টাকা খরচ করে আমি নাউজুর বাজারে একটা হোটেল দেই। ওখানে আওয়ামী লীগের 2 পক্ষের নেতা কর্মী কুন্দলের জন্য। তো দেখা গেছে আমরা যে কোনো হয়তো একজনের আন্ডারে ছিলাম, দেখা গেছে আরেক পক্ষ সমস্ত কিছু আমাদের ওইটা কবজা করে নিয়ে যায়। এর বিরুদ্ধে আমরা একটা মামলাও দিছি। তো মামলা করেও দেখা গেছে যে সব কিছু আওয়ামী লীগের নেতা কর্মী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ পুলিশও নেয় নাই। তারপরে পথের আমি একটা ভিখারির মতো হয়ে যাই, নিঃস্ব হয়ে যাই। নিঃস্ব হওয়ার কারণে পরে আমি এই এলাকাতে, আমার এলাকার লোকজন এখানে রিক্সা চালা, শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদের কাছে সহযোগিতা চাওয়ার পরে বলছে যে আসো দেখি এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। প্রথমে এসে আমি ওই পান্থপথ সিগনালে একটা চা পানের সিগারেটের দোকান দিই। দেখা গেছে যে ওখানে দোকান দেওয়ার পরও আমি এখানে অ্যাডভান্স দিয়েও কিন্তু দোকানে বসা লাগছে। ওইটা বসার পরেও দেখা গেছে যে আমরা ওখানে ব্যবসা বাণিজ্য সঠিক মতো করতে পারলাম না। এই অভিযান আসে, আসে, সবকিছু মার্কে। তো পরবর্তী এখানে আবার জিলেপির আইটেমটা চালু করি। এখন মোটামুটি চলতেছি আর কি। জিলাপিটা বানাতে আমি পারি। এই জিলাপি বানানো অনেকেই পারে না। এই জিলাপিটা রেশমি জিলাপি, চিকন জিলাপি, এটা সবাই পারে না বিদায় এটা খুব চাহিদা, এবং কি সবাই এই জিলাপিটা খাইতে খুব ভালোবাসে। তুমি 2 দিন পর্যন্ত মচমচা থাকে। এই জন্য এই জিলাপিটা আমি বানাইতে পারি। এই জন্য এই কর্মটা বেছে নিয়েছি। এখানে বিক্রি হয় প্রায় 40-50 কেজির মতো জিলাপি যায়। আর মোটামুটি একটা প্রফিট থাকে আর কি, ভালোই। জিলাপিটা অসাধারণ ভাই, অনেক ভালো একটা জিলাপি। এটা একেবারে আলাদা একটা রূপ বললেই বলে। এরকম জিলাপি এখন আমি কোথাও খাইনি। মোটাদার চেয়ে এটার অনেক স্বাদ অনেক ভালো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে। আমি এত বড় মায়ের খাওয়ার পরেও আজকে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে। আমি ওইদিকে তাকাই না, চলতাছি, কামাই করতেছি, আল্লাহ পাক চালাইতাছে।